শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাস উপভোগ করছো তোমাদের সবাইকে জানাই আমি যিশুরঞ্জন দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়, লাগাই, হবিগঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। বন্ধুরা, আমরা আলোর প্রতিফলনের উপর এর আগেও আমরা দুটি ক্লাস দিয়েছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব গোলীয় দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব। আমরা গোলীয় দর্পণ যে দুই প্রকার, একটি উত্তল একটি অবতল। আজকে শুধুমাত্র অবতল দর্পণে প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করব। আমরা টপিকে লিখেছি অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ অবতল দর্পণে আমরা দুই ধরনের প্রতিবিম্ব দেখতে পাবো, একটা হলো বাস্তব, একটা হলো অবাস্তব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, গোলীয় দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় এটা জানার আগে আমাদেরকে অবশ্যই এর উপর তিনটি নিয়ম আছে, এই নিয়মটি আমাদের আগে জানতে হবে। যদি আমরা এই তিনটি নিয়ম জানি বা তিনটি নিয়ম মনে রাখি, তাহলে তিনটি নিয়মের আলোকেই আমরা প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় তা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি নিয়ম চিত্রের মাধ্যমে আলোচনা করছি। আমরা শুরুতে একটি দর্পণ নিলাম। এটি একটি অবতল দর্পণ। এটি অবতল দর্পণ বোঝার উপায় হলো তার অবতল পৃষ্ঠ মসৃণ এবং উত্তল পৃষ্ঠ অমসৃণ। যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ মসৃণ এবং তার বাইরের পৃষ্ঠ অমসৃণ, এটা হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণে আমরা পি মেরু, সি বক্রতার কেন্দ্র অর্থাৎ সিপিটা হলো প্রধান অক্ষ। যদি কোনো আলোকরশ্মি গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, আমার কি দেখলাম, যদি কোনো আলোকরশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর পুনরায় সেই পথেই ফিরে যায়। তাহলে আমরা প্রথম নিয়মটা জানলাম, গোলীয় দর্পণে আপতিত আলোকরশ্মি যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, তো প্রতিফলনের পর বক্রতার ব্যাসার্ধ বরাবরই ফিরে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা অবতল দর্পণ। যদি আমরা উত্তল দর্পণ হিসেবেও চিত্রটি দেখি, তাহলে আমরা দেখতে পারি এইভাবে। এটি একটি উত্তল দর্পণ। বক্রতার কেন্দ্র, তাহলে আলোকরশ্মি যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, অর্থাৎ এটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর চলে যায়। তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হলে এটা প্রতিফলনের পর বক্রতার ব্যাসার্ধ বরাবরই, অর্থাৎ সেই পথেই ফিরে যায়। এটা হলো আমাদের প্রথম নিয়ম। এবার আমরা দ্বিতীয় নিয়মটি দেখছি। বন্ধুরা, দ্বিতীয় নিয়মটি হলো আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, অর্থাৎ আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, তখন এটি প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে। অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরু এর মধ্যবর্তী স্থানটি হলো প্রধান ফোকাস। তাহলে আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রতিফলনের পর এটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা জানলাম, কোনো আলোকরশ্মি
যদি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে আপাতিত হবে। এটা আমরা অবতল দর্পণে দেখলাম। যদি উত্তল দর্পণে দেখি, উত্তল দর্পণে দেখলে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে ফিরে যাচ্ছে, অর্থাৎ এই রশ্মিটিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে যেন মনে হবে এটা প্রধান ফোকাস থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি উত্তল দর্পণে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপাতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা হলো আমাদের দ্বিতীয় নিয়ম। অর্থাৎ প্রথম নিয়ম পেয়েছি, আলোকরশ্মি গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপাতিত হলে এটা বক্রতার ব্যাসার্ধ বরাবরই প্রতিফলিত হবে। দ্বিতীয় নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত আলোকরশ্মি প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে গমন করে। যদি এটা উত্তল দর্পণে সংজ্ঞা দিই তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আগত আলোকরশ্মি প্রতিফলনের সময় যেন মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে। তার মানে সহজভাবে মনে রাখতে হবে, যদি সমান্তরালভাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপাতিত হয় প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা প্রধান ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। এবার আমরা তৃতীয় নিয়মে যাই। বন্ধুরা, তৃতীয় নিয়মটি হবে দ্বিতীয় নিয়মের সম্পূর্ণ উল্টা। অর্থাৎ আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপাতিত হয় তবে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। অর্থাৎ আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপাতিত হয় তবে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হবে। উত্তল দর্পণের সেম, আলোকরশ্মি যদি প্রধান ফোকাস বরাবর আপাতিত হয় তবে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে। এই হলো আমাদের তিনটা নিয়ম। তিনটা নিয়ম মনে রাখতে হবে। যদি তিনটা নিয়ম আমরা মনে রাখি তাহলে অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব এবং অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় তা আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের মধ্যে আমরা প্রথম অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব কীভাবে সৃষ্টি হয় তা আমরা এখন দেখছি। বন্ধুরা, আমরা অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় তা আমরা এখন দেখব। আমরা শুরুতে একটি দর্পণ নিলাম। দর্পণ হলো MP M ড্যাশ একটি দর্পণ, P হলো মেরু। আমরা ওই দর্পণের বক্রতার কেন্দ্র ধরলাম CP, অর্থাৎ বক্রতার কেন্দ্র মেরু যোগ করলে আমরা একটা প্রধান অক্ষ পাই, অর্থাৎ CPটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপরে আমরা একটা লক্ষ্যবস্তু নিলাম, লক্ষ্যবস্তু হলো O। এখন এই লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা প্রতিবিম্ব সৃষ্টির জন্য অর্থাৎ আলোকরশ্মি বা রশ্মিচিত্র অঙ্কনের আমরা তিনটা নিয়ম দেখেছি। তিনটা নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হলো আলোকরশ্মি যখন বক্রতার ব্যাসার্ধ বরাবর আপাতিত হবে প্রতিফলনের পর বক্রতার ব্যাসার্ধ বরাবরই ফিরে যাবে। 2 নম্বর নিয়মটা পড়েছি, আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপাতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। 3 নম্বর নিয়মে পড়েছি, আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপাতিত হয় তো প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালভাবে আপাতিত হবে। এই তিনটি নিয়মের আমরা যে কোনো দুইটি নিয়ম ফলো করে আমরা রশ্মিচিত্র নিজের মতো করে অঙ্কন করব। তাহলে আমরা একটি চিত্রে MP M ড্যাশ একটি দর্পণ, যার P মেরু, C হলো বক্রতার কেন্দ্র, CP প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপরে আমরা একটি লক্ষ্যবস্তু নিলাম OA। এখন এ বিন্দু থেকে আলোকরশ্মি আমার
আপতিত হবে। তাহলে এ বিন্দু থেকে আমরা তিনটি নিয়মের মধ্যে যে কোনো দুইটি নিয়ম অনুসারে আমরা আলোক রশ্মি আপতিত করব। আমরা প্রথমে নিলাম এই বিন্দু থেকে পদানকের সমান্তরাল আগত আলোক রশ্মি অর্থাৎ আপতিত আলোক রশ্মি আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর এটা প্রতিফলিত হবে। এখন প্রতিফলিত হওয়ার জন্য আমার যে একটা বিষয় খেয়াল করতে হবে, সিটা হলো বক্রতার কেন্দ্র, পি হলো মেরু। আমরা জানি বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে থাকবে কি প্রধান ফোকাস, অর্থাৎ প্রধান ফোকাস বা ফোকাস দূরত্বটা হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে সিপিটা হলো বক্রতার ব্যাসার্ধ, এর অর্ধেক হবে এফপি ফোকাস দূরত্ব। তাহলে এফটা হলো প্রধান ফোকাস। এখন আমার 2 নম্বর নিয়ম অনুসারে এই বিন্দু থেকে আগত আলোক রশ্মি পদানকের সমান্তরালভাবে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর এটা প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, কি দেখলাম আমরা? আপতিত আলোক রশ্মি প্রতিফলিত হয়েছে প্রধান ফোকাস দিয়ে। এখন এ থেকে আরেকটি আলোক রশ্মি আমরা দেখো, এ থেকে আমরা পদানকের সমান্তরালে আমরা আপতিত রশ্মি নিয়েছি। এখন আর বাকি আছে দুইটি নিয়ম, এর মধ্যে আমরা যে কোনো একটি নিয়ম নেব। দুইটি নিয়মের মধ্যে রয়েছে আলোক রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হবে অথবা প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে। আমরা দুটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম আমার ইচ্ছা মতো আমি ব্যবহার করতে পারবো। আমরা যদি প্রথম নিয়মটা দিই, অর্থাৎ আলোক রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হবে, তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হলে এটা কি বক্রতার ব্যাসার্ধ বরাবরই আবার প্রতিফলিত হবে। তাহলে লক্ষ্য করো, আমার এই যে বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ এখানে আমার দুইটি প্রতিফলিত রশ্মি ছেদ করছে। কিভাবে? একটি রশ্মি পদানকের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে, তাহলে এটা হলো প্রতিফলিত রশ্মি। আর একটি রশ্মি এই বিন্দু থেকে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে পুনরায় বক্রতার ব্যাসার্ধ বরাবরই প্রতিফলিত হয়েছে। তাহলে এই প্রতিফলিত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মি দুইটা পরস্পর ধরে আমরা আই বিন্দুতে ছেদ করে। তাহলে আই বিন্দুটা হলো এই বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। কারণ আমরা প্রতিবিম্বের সংজ্ঞা পড়েছি, আলোক রশ্মি যখন প্রকৃতপক্ষে মিলিত হবে তখন এটা হবে বাস্তব, আর যদি প্রকৃতপক্ষে মিলিত না হয়, যদি অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে অবাস্তব। যেহেতু প্রতিফলিত রশ্মি প্রকৃতপক্ষে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাই হলো এই বিন্দুর, অর্থাৎ প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। তাহলে এই বিন্দুর বাস্তব প্রতিবিম্ব হলো আই। এখন আই বিন্দু থেকে পদানকের উপর যদি একটা আই বি লম্ব নেই, তাহলে ভি বিন্দুটা হলো ও বিন্দুর প্রতিবিম্ব। কারণ ও বিন্দু থেকে আলোক রশ্মি পদানক্ষ বরাবর আপতিত হলে এটা পদানক্ষ বরাবরই প্রতিফলিত হবে, কারণ পদানক্ষটাই আমার এখানে বক্রতার ব্যাসার্ধ। তাহলে ও বিন্দুর প্রতিবিম্ব পদানক্ষের উপর থাকবে। এখন আই বিন্দু থেকে পদানক্ষের উপর লম্ব নিলে যে বিন্দুটা পাইবে, অর্থাৎ বি বিন্দু হলো ও এর বাস্তব প্রতিবিম্ব। তাহলে আমরা দেখলাম এ ও লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব হলো আইবি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এখান থেকে আমরা আরও কিছু বলতে পারি এটার আকৃতি প্রকৃতি নিয়ে। আকৃতি অর্থাৎ লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বটা ছোট না বড়। আমরা চিত্র থেকেও খেয়াল করতে পারি যে লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বের আকারটা একটু ছোট, তার মানে প্রতিবিম্বটা কি কর্বিত হয়েছে বা ছোট হয়েছে। আর যেহেতু আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তাহলে বিম্বের ধরন হচ্ছে বাস্তব। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমার অবতল দর্পণে
বাস্তব প্রতিবিম্ব। এখন আমরা অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব দেখব। আমরা চিত্রে MDC একটি অবতল দর্পণ নিলাম, যার CP হলো প্রধান অক্ষ, C বক্রতার কেন্দ্র, F হলো প্রধান ফোকাস। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রধান অক্ষের উপর আমরা একটা লক্ষ্যবস্তু নিলাম, AO। এই লক্ষ্যবস্তুর অর্থাৎ AO লক্ষ্যবস্তুর আমরা প্রতিবিম্ব নির্ণয় করব। তো খেয়াল করো, আমরা আগে যে 3টি নিয়মের কথা বলছি, 3টি নিয়মের মধ্যে আমরা যে কোনো 2টি নিয়ম আমরা এখন প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি আপতিত করলাম। এখন প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হলে এর নিয়ম অনুসারে আলোকরশ্মিটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। তাহলে আমরা প্রধান ফোকাস দিয়ে এখন আমরা এটাকে প্রতিফলিত করতেছি, অর্থাৎ এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। এরপর দেখো, এই বিন্দু থেকে আর একটা আলোকরশ্মি আমার আপতিত করতে হবে, এটা হলো OI। শিক্ষার্থী বন্ধুরা, এই বিন্দু থেকে আমাকে আরও একটি আলোকরশ্মি আপতিত করতে হবে। আমি দুইটার মধ্যে যে কোনো একটি, অর্থাৎ এটাকে হয় আমাদের বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত করতে হবে, না হয় প্রধান ফোকাস বরাবর আপতিত করতে হবে। তো আমরা যদি এখন বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত করি, যদি আলোকরশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, তাহলে এটা বক্রতার ব্যাসার্ধ বরাবরই প্রতিফলিত হবে। এখন এই যে দুইটা প্রতিফলিত রশ্মি, এটা পেছন দিকে আমরা যতই বর্ধিত করি এটা আর মিলিত হবে না। যেহেতু প্রতিফলিত রশ্মি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, কাজেই এখানে আমরা বাস্তব প্রতিবিম্ব পাওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা দেখি, ওই দুইটা প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে দেখা যায় তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই বিন্দুটা ধরলাম আমরা I। তাহলে লক্ষ্য করলে দেখা যাবে কি, এই দুইটা প্রতিফলিত রশ্মি আমার I বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে I বিন্দুটা হলো এই বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এখন I বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যদি আমরা একটা লম্ব নিই IB, তাহলে IB হলো AO বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবতল দর্পণে কিভাবে বাস্তব প্রতিবিম্ব পেতে হয় এবং কিভাবে অবাস্তব প্রতিবিম্ব পেতে হয় তা আমরা দুইটি দেখলাম। এখন এই চিত্র থেকে আমরা খেয়াল করব কিভাবে এটা বাস্তব, কিভাবে এটা অবাস্তব হলো তা তো আমরা দেখলাম। এখন লক্ষ্য করো, আমাদের লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বের আকারটা অনেক বড়, মানে বিবর্তিত হচ্ছে, এবং লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপরে, প্রতিবিম্বটাও প্রধান অক্ষের উপরে, তার মানে কি সোজা। যদি আমাদের প্রধান অক্ষের নিচে প্রতিবিম্ব থাকতো তাহলে আমরা বলতাম উল্টো। তাহলে আমরা এখান থেকে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতিও নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই।